আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, আমি আছি এখন ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের রেমিটেন্সি গাই নামক জায়গা। এটা হচ্ছে উলিচা 13, মানে রাস্তা নম্বর 13 আর কি। তো এইখানে মূলত যারা ক্রোয়েশিয়াতে ফিঙ্গারপ্রিন্ট দিতে আসে, এখানে আসার পরে ওয়ার্ক পারমিটে আসুক বা যে কারণে আসুক, বসবাসের জন্য আসুক, যারা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে আসবে, মানে টিএসসি কার্ড নিবে আর কি, তাদের ফিঙ্গারপ্রিন্টের জন্য এটা আর কি। তো এখানে অনেকগুলো পুলিশ স্টেশন আছে, তার মধ্যে ভাগ ভাগ করা আছে আর কি, এরিয়া বেসিস। তো আমি জানি না সঠিক, আমারটা এখানে পড়ছিল এবং আমার লোকজন আমি এখানে নিয়ে এসেছিলাম, তাদের এখানে ফিঙ্গার করাইছে। আপনারা দেখছেন আমার ফেসবুক ভিডিওতে, ইউটিউবে এই সম্পর্কে ভিডিও নাই আমার। তো আজকে আমরা আসছিলাম পার্সোনাল ওআইবি বা ট্যাক্স সংক্রান্ত কিছু কাজে। আমি এসে দেখলাম যে অফিসটা বন্ধ, পুলিশ স্টেশন বন্ধ। তো পরে একজন বের হইল, অফিসের কর্মকর্তা ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে এখানে লেখা আছে 4টা থেকে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, তো বন্ধ কেন? তো বললো যে আইডি কার্ডের জন্য, শুধুমাত্র ডেলিভারির জন্য 4টে পর্যন্ত খোলা থাকে। তবে আজকে তেমন একটা নাই দেখে ওরা বন্ধ করে ফেলছে। আর ওআইবি সংক্রান্ত কাজগুলো হবে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। তো এসে কোনো কাজ হয়নি, এখন ফিরে যাব। যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলবো, তার আগে পুলিশ স্টেশনটাতে একটু দেখে আপনাদেরকে। এটা হচ্ছে রেমিটেন্সি গাইজ, যেখানে আমাদের লোকজন ফিঙ্গার দিতে আসে। আমার লোকজন এইখানে ছিল, এখানে তখন এই গাছগুলোতে পাতা ছিল, একদম মানে খুব সুন্দর ছিল গাছগুলো, পাতা পল্লবে ভরপুর ছিল। এখন তো কিছুই নেই, কিন্তু গাছপালাগুলো একদম পাতা পল্লব, কিচ্ছু নেই। এইটা হইলো পুলিশ স্টেশনটা, যাই হোক আজকে বন্ধ। কারো প্রয়োজন হইলে টাইমলি আসবেন। 8টা থেকে 4টা, 8টা থেকে 4টে পর্যন্ত সার্ভিস থাকে আর কি। আর ট্যাক্স সংক্রান্ত ওআইবি ট্যাক্স এগুলো সংক্রান্ত কোনো কাজ থাকলে আপনাকে আসতে হবে সকাল 8টা থেকে 12টার মধ্যে, দুপুর 12টার মধ্যে। যাই হোক, তো গত পরশুদিন একটা ভিডিও করেছিলাম এইভাবে হেঁটে হেঁটে, এবং কিছু ইনফরমেশন দিয়েছিলাম। আমার কাছে খুব ভালো লাগছে, এইভাবে হলে ভালো হয়। তবে ক্যামেরা ধরতে সমস্যা হয়েছিল হয়তো বা, তার জন্য আমি দেখলাম যে আমার চশমা, আমার ফেস অনেক সময় কাটা গেছে। তো আজকে এই জন্য একটু সতর্কতার সহিত ভিডিও করার চিন্তা করলাম। বাট আমি বিশ্বাস করি সাউন্ড ঠিক থাকবে, কারণ এই ক্যামেরাতে সাউন্ড বিল্ট ইন আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো সাউন্ড হয়। এক্সট্রা কোনো স্পিকার বা হেডফোন, মাইক্রোফোন ইউজ করতে হয় না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুলগেরিয়া নিয়ে একটা স্পেসিফিক ভিডিও চাইছে সবাই, তারই প্রেক্ষিতে আজকে এই বিষয়ে শুধু কথা বলবো ইনশাল্লাহ। ক্রোয়েশিয়া নিয়ে বহু ভিডিও হয়ে গেছে, ক্রোয়েশিয়া নিয়ে ছোট্ট করে দুটি কথা বলবো শুধু। এক হচ্ছে, যখন ক্রোয়েশিয়া ব্লক হয়ে যাবে, সরকারিভাবে সার্কুলার দিবে যে ক্রোয়েশিয়া ব্লক হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, তখন থেকে আমরা ভিডিও দেব ক্রোয়েশিয়া ব্লক, আর কোনো কাজ হবে না ক্রোয়েশিয়ার। আপনারা বিকল্প মার্কেট হিসেবে অন্য দেশ দেখতে পারেন, বা আমরা বলবো যে ক্রোয়েশিয়ার বিকল্প অন্য কিছু আমরা দেখব, বা যেটা আমরা ঠিক করবো সেটা নিয়ে কাজ শুরু করব। এটা হলো কথা। আর যতক্ষণ পর্যন্ত ব্লক হয়ে যাওয়ার কোনো নোটিশ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে এখন আশা জি আছে, যেহেতু সরকার বাই সরকার এটা নিয়ে আলোচনা চলছে, কি হয় না হয় আমরা সেটা দেখব। এক, দ্বিতীয়ত হলো মার্চ মাস পর্যন্ত, যেহেতু কোনো সিদ্ধান্ত মার্চের আগে আসার সম্ভাবনা নাই, একদম স্পেসিফিক কোনো সিদ্ধান্ত, সেহেতু নতুন করে ক্রোয়েশিয়ার ফাইল আমি নেওয়ার পক্ষে না। হ্যাঁ, এখন নতুন করে ক্রোয়েশিয়ার ফাইল নেওয়া মানে নতুন নতুন পেরেশানি তৈরি করা, এবং কি বলবো এটাকে, প্যারা কাঁধে নেওয়া, নতুন যন্ত্রণা কাঁধে নেওয়া। এটা আমি করব না আপাতত। ক্রোয়েশিয়ার ফাইল এটা কোনো একটা সুরাহা হওয়া পর্যন্ত, সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি আর নতুন ফাইল নিচ্ছি না। যেগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করবো ইনশাল্লাহ। যখন আলহামদুলিল্লাহ ওইরকম নিউজ আসবে যে না ক্রোয়েশিয়ার কোনো প্রবলেম হয়নি, তখন থেকে আবার যথারীতি শুরু করব।
আর বুলগেরিয়া নিয়ে বলি, বুলগেরিয়া আলহামদুলিল্লাহ নিয়মিত কাজ হয়। আমাদের 5টা বিষয় হয়ে গেছে, যেটা পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখেছেন, বলেছি ওখানে বিস্তারিত। এবং ওইখানে আমাদের অনেকগুলো ছিল, প্রায় 11 জন ছিল। সেখান থেকে জমা দিতে পেরেছে 5 জন, আলহামদুলিল্লাহ 5 জনেরই ভিসা হয়েছে। আর বাকিরা জমা দেয়নি, আসেনি। কার কী প্রবলেম ছিল এই বিষয়ে নানা কথা বলেছি, সেগুলো এখন আর দ্বিতীয়বার বলতে চাই না। মূল কথা যেটা, সেটা হচ্ছে বুলগেরিয়ার কাজ নিয়মিত হচ্ছে, পারমিটের একটু দেরিতে মানে খুব তাড়াতাড়ি আসে। বাট এখানে 2টা প্রবলেম। একটা হচ্ছে ক্রোয়েশিয়ার এম্বাসি বাংলাদেশে নাই, এবং ভিসার অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হচ্ছে। তো বাংলাদেশিদের জন্য এখন বড় প্রবলেম হচ্ছে ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। আর হচ্ছে বুলগেরিয়া যে এম্বাসি আছে ইন্ডিয়াতে, সেখান থেকেও বাংলাদেশিদেরকে ডেট দিচ্ছে না। ফলে আমরা বুলগেরিয়া নিয়ে অনেক কষ্টের মধ্যে ছিলাম। অনেক পারমিট অ্যাপ্রুভাল আমাদের হাতে এখনও জমা আছে, যাদেরকে আমরা এখনও পর্যন্ত কোথাও জমা করাতে পারিনি। এর একটাই কারণ, বুলগেরিয়ার এম্বাসি থেকে আমরা ডেট পাইনি। আর কিছু লোকের ডেট পাইছি, 11 জনে জমা দিতে পারছে 5 জন, আর বাকিগুলো জমাও দিতে পারেনি। তো সেই প্রেক্ষিতে বলবো যে এখন ইন্ডিয়া রিলেটেড চিন্তা করলে আমি বলবো পারমিট এনে এগুলো বিফলে যাবে। বাট যেহেতু পারমিটের মেয়াদ অনেক বেশি থাকে, 1 বছর থাকে, ক্রোয়েশিয়ার মতো 1 মাস 1.5 মাসের মধ্যে জমা দিতে হয় না, ওইরকম কোনো রেস্ট্রিকশন নাই বিধায় আশা কিন্তু অনেক দিন থাকে। ক্রোয়েশিয়ার পারমিট কিন্তু আপনাকে 2 মাসের মধ্যেই জমা দিতে হয় এম্বাসিতে, না হলে কিন্তু ওই পারমিট আর জমা করা যায় না। বাট বুলগেরিয়ার ক্ষেত্রে এরকম না, যতক্ষণ পর্যন্ত মেয়াদ আছে ততক্ষণ পর্যন্ত আপনি ডেট পেলেই জমা করতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়ার মধ্যে মেইন যে পার্থক্যটা, সেটা হলো ক্রোয়েশিয়ার পারমিট আসার পর আপনি এম্বাসিতে জমা দেওয়ার পরে প্রথম কথা হলো যে আপনাকে 2 মাসের মধ্যে জমা দিতে হবে। আর 2 মাসের মধ্যে যখন আপনি এম্বাসিতে জমা দিবেন, দেওয়ার পরে আপনাকে একটা মিনিমাম 70 থেকে 80 দিন অপেক্ষা করতে হবে ভিসা রিসিভ করার জন্য। 70 থেকে 80 দিন অপেক্ষা করতে হয়। আর সেদিক থেকে বুলগেরিয়া সর্বসাকুল্যে 1 মাস, একদম সর্বসাকুল্যে 1 মাসের মধ্যে আপনি ভিসা রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ। এটা হলো বড় পার্থক্য। আর পারমিট আসার ক্ষেত্রে যেটা হয়, ক্রোয়েশিয়া অনেক সময় লাগে এখন পারমিট ইস্যু হইতে। বাট বুলগেরিয়া কিন্তু পারমিট এবং অ্যাপ্রুভাল লেটার, যেটা এটা একটা এক্সট্রা পেপার বুলগেরিয়ার জন্য। অ্যাপ্রুভাল লেটার লাগবে আপনার মিনিস্ট্রি থেকে, আপনার ভিসা অ্যাপ্রুভালের একটা লেটার দিবে ওরা, সেই লেটার সহ তারপর আপনাকে এম্বাসিতে জমা করতে হবে। হ্যাঁ, তো এই প্রক্রিয়াটা মোটামুটি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন হওয়ার পর সর্বসাকুল্যে 4 মাস, 4.5 মাস বা 5 মাস, একদম যদি বেশি সময় হয় তাহলে 5 মাসের মধ্যে পারমিট চলে আসে। এখন অনেকে প্রশ্ন করবেন, ভাই আমরা তো ফাইল জমা দিচ্ছি অনেক দিন হয়েছে, আমাদের পারমিট আসে না কেন? যেটা আমি শুরুতে বললাম, যে পারমিট আনা মানে এই যে অ্যাপ্রুভাল লেটার এবং পারমিট অন্যান্য ডকুমেন্টগুলো যখন চলে আসে, অ্যাকোমোডেশন লেটার, তখন আমাদেরকে মোটামুটি 50% পেমেন্ট করে ফেলতে হয়। আর পেমেন্টটা যখন তাদের কাছে চলে যায়, আপনি জমা দিতে পারলেন কি পারলেন না, তাতে কিচ্ছু যায় আসে না, তাদের পেমেন্ট ওরা আর ফেরত দিবে না। এই জন্য আমরা মূলত একটু সময় নিই, কারণ পারমিট অ্যাপ্রুভাল যখন আমাদের হাতে চলে আসে, জমা করাইতে না পারলে এই টাকাটা আমাদের বিশাল পরিমাণ লস হয়ে যায়। আর আপনারা অ্যাজ এ ক্লায়েন্ট তো আপনাদের সবসময় থাকেই যে হয় না কেন, এবং ক্লায়েন্টের যে পরিমাণ প্রতিক্রিয়া, সেগুলো নিয়ে আমি নানা ভিডিওতে কথা বলেছি যে আমরা কি কিয়ামত পর্যন্ত ওয়েট করবো কিনা। অথচ পেমেন্ট দিয়ে পারমিট অ্যাপ্রুভাল আমাদের কাছে চলে আসছে, আমরা জমা করতে পারিনি। এখন আপনি জমা করতে পারছেন, এম্বাসি ডেট দিছে না দিছে সেটা তাদের দেখার বিষয় না, ঠিক আছে? এই জন্য মূলত আমরা পারমিট অ্যাপ্রুভালের ব্যাপারে একটু ইয়েতে আছি, যে কোনো একটা ভালো ব্যবস্থা হোক, হয় ইন্ডিয়া ভালো ব্যবস্থা করে দিক, অথবা বাংলাদেশে ভালো অবস্থা তৈরি হোক, দেন হচ্ছে আমরা এগুলো আনবো। অলরেডি আমাদের হাতে বললাম না, প্রায় 40-এর কাছাকাছি পারমিট অ্যাপ্রুভাল জমা আছে, যেগুলো আমরা এখনও কোথাও জমা করতে পারিনি। এবং এর দীর্ঘ সময়ের কারণে কিন্তু আমাদের কাস্টমারদের নানা প্রতিক্রিয়া আমাদেরকে শুনতে হচ্ছে প্রতিদিন, ঠিক আছে? তো এই জন্য ওই পথে আর হাঁটতে চাই না। যদি আল্লাহ দেখ, যেহেতু বাংলাদেশে একটা কনসুলেট সেবা চালু হওয়ার সম্ভাবনা খুব দ্রুত, এবং কনসুলেট অফিস চালু হয়ে গেছে অলরেডি, বাট কাজ কাম এখনও শুরু হয়নি। এটা যদি শুরু হয়ে যায়, বা বিএফএস গ্লোবালের মাধ্যমে যদি ওরা জমা নেওয়া শুরু করে দেয়,
তাহলে আমাদের জন্য এটা অনেক বড় একটা বিষয় হবে। আমাদের যে পারমিটগুলো আছে, যেহেতু ক্রোয়েশিয়ার মতো এরকম না যে 2 মাসের ভিতরে জমা না দিলে পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আমরা এগুলো খুব সুন্দর মতো এখানে জমা করতে পারবো। সূর্যের বিপরীতে আসলে হাঁটছি, এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। দেখেন এই পাশে কত আলো, আর যেহেতু আমি সূর্যের বিপরীতে, তাই আলো অনেক কম। তো যে কথা বলছিলাম, এই জন্য মূলত যদি বাংলাদেশে কনসুলেট সেবা হোক, কিংবা যদি ইয়া হয়, কি বলে, বিএফএস গ্লোবালের মাধ্যমে হয়, যে কোনো উপায়ে হোক, যদি ফাইল জমা নেওয়া শুরু হয়ে যায় বাংলাদেশ থেকে, তাহলে আমরা প্রত্যেকটা পারমিট টাইম টু টাইম নিয়ে আসবো ইনশাল্লাহ। কেউ আমাকে পরামর্শ দেয় পারমিট এনে হাতে রেখে দেন, যখন শুরু হয়ে যাবে তখন সাথে সাথে জমা করলে সব বিষয় হয়ে যাবে, এই ধরনের কথা আমাকে বলে, অনেকে পরামর্শ দেয় আর কি। যে যার মতো করে চিন্তা, যে যার যার চিন্তাগুলো আমাদের উপরে চাপাইতে চেষ্টা করে। আমরা কি করব ভাই, আমরা এগুলো শুনি, দেখি, হ্যাঁ, কথা বলার অধিকার তো সবাই আছে। পরামর্শ দিচ্ছে আর কি, এটা করলে হয়তো ভালো হয়। আমি বলি হ্যাঁ এটা হইলে হয়তো ভালো হয়, বলে যে শুরুর দিকে যেগুলো জমা দিবেন তাড়াতাড়ি বিষয় হবে, বাকিগুলোর সমস্যা হবে। বিষয়টা আসলে এরকম না। বুলগেরিয়া মার্কেটটা এখনও বাংলাদেশের জন্য ওইভাবে প্রসারিত হয়নি, যেহেতু ইন্ডিয়া রিলেটেড কাজ, সেহেতু ওইভাবে প্রসারিত হয়নি। যদি বুলগেরিয়ার বিষয়টা বিএফএস গ্লোবালের মাধ্যমে হইতো, এতদিনে কিন্তু বিপ্লব ঘটে যেত। এবং বহু আগে, একবার হলপ করে বলছি, বহু আগে বুলগেরিয়া বাংলাদেশকে ব্লক করে দিত। কারণ ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাওয়ার পথে এই না সেই না যা আমরা শুনতেছি, বুলগেরিয়ার জন্য এটা কিন্তু হয়ে যেত অনেক আগে। তো যেহেতু ওইরকম অ্যাভেলেবেল ছিল না, বা এখনও অ্যাভেলেবেল নয়, সেহেতু আমরা এখনও আশাবাদী একটা বড় পরিমাণ মার্কেট এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। বাট আমাদের ক্যারেক্টার ঠিক করতে হবে। হ্যাঁ, আমাদের তো ক্যারেক্টার ভালো না। আমরা এখানে কোনোরকম একটা ভিসা পেলে আমাদের গন্তব্যই থাকে হচ্ছে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, যেখানে আসেন না কেন বা আসি না কেন, আমাদের গন্তব্যই থাকে ইতালি, ফ্রান্স। এখানে সম্মানের সহিত চাকরি করবেন। একটু টাকা বেশি হয় বা কম হয় সেটা বিষয় না, আপনার প্রফেশন অনুযায়ী আপনি স্যালারি পাবেন। কিন্তু আমাদের এটা পোষায় না। আমাদেরকে যেতে হবে ইতালিতে, ওইখানে আমরা ফেরি করে ফুল বিক্রি করব, পানি বিক্রি করব, তারপরে মোবাইলের চার্জার, এরপরে হেডফোন, এই সেই বিভিন্ন লোয়ার কোয়ালিটির ব্র্যান্ডের এইগুলো আমরা ওখানে বিক্রি করব। এটা হলো আমাদের ইচ্ছা। কিন্তু আমরা সম্মানের সহিত একটা জায়গায় চাকরি করব, রেসিডেন্স কার্ড পাবো, তারপরে এখানে অবস্থান করব। একটা কাজ আসছি, একটা কাজ পাইলাম না বা পাইছি ভাল লাগে না, এই কাজটা যেহেতু চেঞ্জ করার সুযোগ আছে সেটা আমরা নিব, এই সুযোগটা গ্রহণ করব না, এই ধরনের কিছু করবে না, আসবে আর দৌড়াবে। তো আপনি বুলগেরিয়াতে যদি অ্যাভেলেবল কাজ হয়, সেক্ষেত্রেও আপনার এই চরিত্রের কারণে কিন্তু বুলগেরিয়া একসময় বন্ধ হয়ে যাবে, এটা মাস্ট। তো এই জন্য আমি বলবো, যেহেতু এইভাবে করে এখনও শুরু হয়নি এবং এটা অপার সম্ভাবনা আছে বুলগেরিয়া, বাংলাদেশে যদি আল্লাহর রহমতে ইনশাল্লাহ বুলগেরিয়ার কনসুলেট সেবা হোক বা বিএফএস গ্লোবালের মাধ্যমে হোক, কার্যক্রম যদি শুরু হয়ে যায়, বিশাল পরিমাণে একটা কাজ শুরু হয়ে যাবে আমার মতো। এখন পর্যন্ত বুলগেরিয়ার ভিসা রেশিও খুবই ভালো, মারাত্মক ভালো, আলহামদুলিল্লাহ। জমা দিলে বিষয় হয়, আর এম্বাসিতে রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসে, এটা একটা প্লাস পয়েন্ট। অলমোস্ট 1 মাসের ভিতরে আপনার রেজাল্ট পেয়ে যাবেন, ভিসা হোক, রিজেক্ট হোক, যাই হোক, কিন্তু ভিসা খুব ভালো হয় আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বলবো এটা আমাদের একটা চমৎকার মার্কেট ওয়েট করছে আমাদের জন্য। এখন আমাদের টুকটাক ভিসা হবে, সব কিছুই থাকবে ইনশাল্লাহ। বাট আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের লোভগুলোকে সম্বরণ করতে হবে, এবং আমাদের যে দেশে আসি সেই দেশে থাকার বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে না, আমরা যেখানে যাই সেখানে থাকবো। অ্যাটলিস্ট আমাদের একটা টিআরসি যে মেয়াদ থাকে, ওই টিআরসির মেয়াদ পর্যন্ত আমরা এখানে থাকবো। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে গ্রো করতে হবে। যাই হোক, এই ছিল মূলত কথা। তো বুলগেরিয়ার এবং ক্রোয়েশিয়ার মধ্যে একটা তুলনামূলক পার্থক্য আপনাদেরকে বললাম, যে বুলগেরিয়ার যে পারমিট থাকে এটা আপনি একদম 11th আওয়ারও জমা করতে পারবেন, অর্থাৎ 1 বছরের পারমিট আমি 1 বছরের মধ্যেই জমা করতে পারবেন, যে কোনো সময়, কোনো রেস্ট্রিকশন নেই। বাট ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আপনাকে 2 মাসের মধ্যে জমা করতে হবে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আপনি বুলগেরিয়ার ফাইল ক্রোয়েশিয়াতে অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে আপনার রেজাল্ট পেয়ে যাবেন 1 মাসের মধ্যে সর্বোচ্চ, ইনশাল্লাহ। আরও আগেও হয়,
আগে তো 16 দিন 10 দিন 15 দিনের ভিতরে রেজাল্ট চলে আসতো, এখন মোটামুটি 1 মাস ধরেন। যেমন আমাদের যেগুলো কয়েকদিন আগে পাইলো ভিসাগুলো, ওদের রেজাল্ট আসছে মাত্র 29 দিনে, বিষয়টা এরকম। এবং এটা হলো দ্বিতীয়, যে আপনি এম্বাসিতে জমা দেওয়ার পরে আপনার রেজাল্ট কিন্তু চলে আসবে সর্বসাকুল্যে 30 দিনের মধ্যে। আমি অনেক হাঁটছি, সেই জন্য হাঁপাই যাচ্ছি মাঝে মাঝে। এটা হলো দুইটা পার্থক্য বললাম। একটা হলো কি বললাম, আপনার পারমিটের মেয়াদ থাকা অবস্থায় যে কোনো সময় জমা করতে পারবেন, আর একটা হলো এম্বাসির থেকে 1 মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। এই দুইটা মেন পার্থক্য। আর পারমিট ইস্যু হওয়ার ক্ষেত্রেও কিন্তু ক্রোয়েশিয়ার থেকে বুলগেরিয়ার সময় অনেক কম লাগে, এবং সেই জন্য আমরা বুলগেরিয়ার ফাইল প্রসেসিং সময় নিই 8 থেকে 9 মাস, কারণ এর মধ্যে হয়ে যাওয়ার কথা। অনেকে বলবেন যে হয় না কেন, হয় না হচ্ছে এম্বাসি নাই বাংলাদেশে, এই জন্য। ইন্ডিয়া যেতে হয়, ইন্ডিয়ার ভিসা দেয় না বাংলাদেশিদের, আর ইন্ডিয়া যে বুলগেরিয়া এম্বাসি আছে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, এই ফলে সমস্যাটা। এছাড়া অন্য কোনো সমস্যা নাই। আর যেটা বললাম যে পারমিট আসার ক্ষেত্রে বুলগেরিয়া মোটামুটি আসবে। আর বাকি রইল পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স বুলগেরিয়া ক্রোয়েশিয়ার মতোই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এবং সেটা বাংলাদেশ এম্বাসি এবং বুলগেরিয়া এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করতে হবে। তো যেহেতু ইন্ডিয়া থেকে হয় না, এটা আমরা আপাতত রোমানিয়া থেকে করাচ্ছি, এবং এটা করতে আমরা গড়ে 1 মাস সময় নেই, বাট এত সময় লাগে না। মোটামুটি বিগত এক্সপিরিয়েন্স, গত সপ্তাহের কথা যদি বলি, আমাদের মোটামুটি 15-16 দিন আমরা পেয়ে গেছি অ্যাটাস্টেশনগুলো। আর খরচটা 16,000 আমাদের খরচ করতে হয়, 16,000 টাকা বাংলা টাকায়। রুপির হিসাবে তো আমরা পেমেন্ট করি না, বাংলা টাকার হিসেবে পেমেন্ট করি। সেই হিসাবে 16,000-এর মতো আমাদের কম বেশি খরচ করতে হয়। তো সব কিছু মিলিয়েই হচ্ছে বুলগেরিয়ার আজকের একদম পূর্ণাঙ্গ একটা ভিডিও দিলাম আপনাদেরকে। আর যোগ্যতার বিষয়ে যেটা বলবো, যে আপনার কাজ শিখতে হবে, কাজ শিখে আসতে হবে। হ্যাঁ, আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ শিখেন, ড্রাইভিং বলেন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, ওয়েল্ডার, হ্যাঁ ওয়েল্ডার বলতে এমআইজি ওয়েল্ডিং, এগুলো খুব ভালো ডিমান্ড আছে, চাহিদা আছে। এগুলো আপনি শিখে আসবেন ইনশাল্লাহ, আপনি কষ্ট করতে হবে না ইনশাল্লাহ। কষ্ট বলতে যেমন জব হবেন না, বা আপনার ইনকাম টিনকামের সমস্যা, এরকম কোনো প্রবলেম আপনি পড়বেন না ইনশাল্লাহ। এটা ফলো করে বলতে পারি। কাজ জানা থাকলে কেউ বিপদে পড়ে না, কখনো পড়ে না। এবং কাজ জানা ব্যক্তির চাহিদা সবসময় থাকে, তাকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। সবার জন্য দোয়া রইল। আমি এখন ট্রামে উঠে আমার গন্তব্যে চলে যাব। যেখানে আসছিলাম সেখানে আসলে আমার কাজ হয়নি আজকে, তো আমাকে আবার আরেকদিন আসতে হবে, 8টা থেকে 12টার মধ্যে আসতে হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া রিলেটেড এখন সর্বশেষ তথ্য আপডেটটা পেয়ে গেলেন। এটা আপনার অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো এই যে স্টেশনে আসলাম, এটার নাম হচ্ছে স্করপিওনি জাগ্রেব। এখান থেকে মূলত ট্রামে আমি আমার গন্তব্যে যাব। তো আজকের ভিডিওতে যেটা আসলে বলার চেষ্টা করেছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, সেই কথাগুলো বলা শেষ। এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন বারবার। কথা হয়তো আমার সিকোয়েন্স ঠিক নাই, একটার ফাঁকে আরেকটা চলে আসছে, কারণ আপনারা জানেন যে আমি কখনোই ড্রাফট করে কিংবা খাতা কলম হাতে নিয়ে আমি কখনো ভিডিও করি না। আমি একদম সরাসরি ভিডিও করি, যখন যেই টপিক্স মাথায় আসে সেটা নিয়ে কথা বলি। লাইভ কোনো এডিট ফেডিট নেই, হ্যাঁ, আর্টিফিশিয়াল কোনো কিছু নেই, সরাসরি কথা বলি। এবং এটা করার ফলে কিন্তু অনেকের সাথে আমার এঙ্গেজ হয় ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি মূলত লাইভ সেশনগুলো বেশি করি, আমার খুব মজা লাগে লাইভ করতে। বাট লাইভ এখন নেটের প্রবলেম হয় বিদায় আমি আসলে লাইভে তেমন একটা ইন্টারেস্টেড না। বাট এখন এই যেভাবে হেঁটে ভিডিওগুলো করছি, এটাও একটা ইন্টারেস্টিং বিষয়।
ভিডিওর গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, পাশাপাশি কিছু লোকেশনও আপনারা দেখলেন। এটা অনেক বেশি ইন্টারেস্টিং আমার মনে হয়। তো যাই হোক, বুলগেরিয়া নিয়ে আমি একটা পরিপূর্ণ ভিডিও আমি বলবো যে এর বাইরে তেমন আর কোনো কথা থাকে না, যে কোয়ালিটি কী এগুলো বলে দিলাম, কাজের ব্যাপারে বললাম। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন যে এসএসসি সার্টিফিকেট লাগে, হ্যাঁ, এবং এটা বুলগেরিয়ার ভাষায় অনুবাদ করে এটা দিতে হয় এসএসসি সার্টিফিকেটটা। তো এটা দেখবেন, অনেকে আছেন বলেন যে ভাই আমার তো এসএসসি জানা নাই, পড়ালেখা নাই, আমি মূর্খ, সেক্ষেত্রে আমি কী করবো, সেটারও ব্যবস্থা আছে। বাঙালি তো সব কিছু ব্যবস্থা আছে ইনশাল্লাহ, তবে কাজ শিখে আসবেন ইনশাল্লাহ। আর মেজর কোনো ডকুমেন্ট লাগবে না, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, আপনার এসএসসি সার্টিফিকেট, আর হলো কাজের অভিজ্ঞতা। হ্যাঁ, এগুলো হলো আপনার যোগ্যতা, এর বাইরে আর কোনো তেমন যোগ্যতার প্রয়োজন নেই। সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে আপনার কাজ জানা, ভাষা টাষা এগুলো কোনো বিষয় না। আপনি যদি বোবা হন, ইশারা ইঙ্গিতেও কথা বলেন, কোনো সমস্যা নেই, আপনি সবাইকে ম্যানেজ করতে পারবেন। বাট আপনার হাত চলতে হবে কাজের ক্ষেত্রে, হ্যাঁ, এই চোপাবাজি কম, কাজ জানতে হবে, ঠিক আছে? এখানে চোপার শক্তির কোনো দাম নাই, এখানে আপনার কাজের শক্তির খুব দাম। যাই হোক, এটা এখানে না, সব দেশে। এটা ফ্লাইওভারের নিচে। ওই যে গাড়ি চলে আসছে, দেখেন গাড়ি আসতেছে। গাড়ি মতলব ট্রাম, এটাতে উঠবে ইনশাল্লাহ। আর এটা থামবে হলো ওই যে সামনে। কিছুদিন তো এখানেই থামতো, এখন তো সামনে চলে যায়। প্রথম যখন আমি এই রোডে আজকে নিয়ে এই রাস্তায় আমি মোট 5বার আসছি। তো 5বারের মধ্যে আজকেই দেখলাম যে একটু সামনে গিয়ে থামছে। আগে কিন্তু এখানেই থামতো, এই যে এখানে থামতো। আমি এখান থেকে উঠছি কতবার, আমার সাথে ছিল আমাদের ইউসুফ ভাই সহ আমরা এখান থেকে উঠতাম আগে। দেখেন ওই সামনে গেছে, এটা ভালো হয়েছে, সমস্যা নেই, আমি একটু শিখে নিলাম, এক্সপিরিয়েন্স হলো। সূর্যের আলোর বিপরীতে আছি তো, সেই জন্য আসলে অন্ধকার দেখাচ্ছে। দেখি এডিটিংয়ের সময়, এডিটিং বলতে একটু কালার টাচ আর কি, ওটুক যখন করতে যাব তখন এগুলো একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি এখন রেখে দিচ্ছি। আজকের ভিডিওতে আমি বুলগেরিয়া সম্পর্কে একদম বিশদ কথা বলেছি, একদম বিশদ। স্যালারি বিষয়টা বললাম না। স্যালারি আসলে বুলগেরিয়াতে তো ল্যাব হিসাবে স্যালারি দিচ্ছে, এখন ইউরো হিসেবে ওইভাবে ইয়ে করছে না। আর কন্ট্রাক্ট লেটারগুলোতে আসলে ল্যাব দেখাচ্ছে। তো বুলগেরিয়ান ল্যাব হচ্ছে ওই অনুযায়ী স্যালারি দিচ্ছে আর কি ওরা। তো সেই হিসাবে মোটামুটি 850 ল্যাব থেকে 1250 ল্যাব পর্যন্ত দিয়ে থাকে ওরা স্যালারি। তো আপনারা গুগলে দেখবেন আসলে একটা ল্যাবের এগেনিস্টে বাংলা টাকা কত পাওয়া যায়। আমি এখন সঠিক মনে নাই কত টাকা পাওয়া যায়, ওইটা আপনারা দেখে নেবেন যে আসলে স্যালারি রেঞ্জটা ওইরকমই। যেহেতু নতুন একটা সেনজেন দেশ এবং খুব বেশি যে উন্নত দেশ সেটা আমি বলবো না, মোটামুটি লেভেলের, তবে সেনজেন দেশ এটা সত্যি। আর বাঙালি খুব কম আছে। আর যেসব দেশে মনে করবেন বাঙালি খুব কম, ওই দেশে আপনি কিন্তু কাজ করে খুব মজা পাবেন। আপনাকে কুবুদ্ধি দেওয়ার লোক নাই, এটা মাথায় রাখবেন। বাঙালি একসাথে থাকা মানে সলা পরামর্শ, কুবুদ্ধি, আর এইটা ভালো না, ওইটা ভালো, ওইটা ভালো না, এটা ভালো, চল এটা করি ওইটা করি, এই তখনই কিন্তু ইয়ে হয়ে যায়। অনেকে আমারে বলতে যে ভাই ক্রোয়েশিয়া গিয়ে আমরা জীবনে কোথাও যাবো না, কিন্তু এই লোকগুলো কিন্তু যখন একসাথে আসে ওরা পরামর্শ করে কিন্তু ওরা রাস্তা তৈরি করে ফেলে। বিগত বছরগুলিতে বিশ্বাস করেন ক্রোয়েশিয়াতে এই দুরবস্থার জন্য শুধুমাত্র যাত্রীরা দায়ী, আর কেউ দায়ী না। আপনি দালালের কথা বলবেন, দালাল তো জানেই আপনি এখানে এসে থাকবেন না, কারণ ভালো কোম্পানিতে দিছে, স্যালারি পাচ্ছে, সব পাচ্ছে, ঠিক আছে, ও ফেলেছেই আপনি চলে যাচ্ছেন। তো ওরা তো জানেই যে আপনাকে যদি সোনায় মোড়ানো ওই বাসাও দেয়, বা আপনার যদি কি বলবো কেটেও যদি দেয়, তাও আপনি এখানে থাকবেন না। আপনার গন্তব্য ক্রোয়েশিয়া ছেড়ে দিয়ে ফিতালি আপনি ওইখানেই চলে যাবেন। তো শুধুমাত্র তাদের দোষ দিয়ে কোনো লাভ নাই।
অনেকে আমাকে সরাসরি অনুরোধ করে দে, ভাই একটা বিষয় হইলে হয়েছে, একটা বিষয় হইলে হয়েছে, আপনি জাস্ট আমাকে ভিসার ব্যবস্থা করে দেন, বাকি দায়িত্ব আমার। আবার অনেকে বলে ভাই এয়ারপোর্ট থেকে পার হওয়ার দায়িত্বটা করে দেন, বাকি চিন্তা আমার। তা আমরা কি করব? আমরা চিন্তা করলাম ভাই, তা আমরা চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে, এভাবে করে বলছে, আমরাও টুকটাক এরকম কাজ করছি। এখন থেকে সামনে আর এগুলো করা হবে না ইনশাল্লাহ। বুলগেরিয়া হোক, ক্রোয়েশিয়া হোক, যে কোনো দেশের জন্য হোক, আপনি আসবেন, কাজ করতে হবে এবং কাজ শিখিয়ে আপনাকে আসতে হবে, স্টে করতে হবে। তো তার প্রেক্ষিতে যেটা বলছিলাম যে এগুলো শুধুমাত্র আপনাদের দোষের কারণে কিন্তু এটা হয়েছে। আপনি জানেন ফ্লাইট দিয়ে ক্রোয়েশিয়াতে ট্রানজিট থাকে কোনো একটা সেনজেন দেশে, আপনার মালামাল ক্রোয়েশিয়াতে চলে আসে আর আপনি ফ্রান্স থেকে পলাই যান। আমাদের নিজেদের কাস্টমার এরকম হয়েছে, মালামাল চলে আসছে ক্রোয়েশিয়ায়, লাগেজ চলে আসে ক্রোয়েশিয়ায়, কিন্তু লোক নাই, শত শত লাগেজ এইভাবে এয়ারপোর্টে পড়ে আছে, কোনো মালিক নাই। তো এগুলো কি দৃষ্টিকটু না? এগুলো কি তারা দেখে না? লাগেজ আসছে, আরে মালিক কই? লাগেজের মালিক কোথায়? হ্যাঁ, এই হচ্ছে আমরা। তো এইসব ফাইজলামি আর করা যাবে না, নিজেদেরকে সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে। দেশের জন্য, দেশের বৃহৎ একটা জনগোষ্ঠী যারা বেকার সমস্যা ভুগছে, তাদের পেটে লাথি মারার অধিকার কারণে, আপনার কারণে তাদের ক্ষতি হচ্ছে। তো যাই হোক, আমরা এইসব বিষয়ে এখন থেকে খুবই অ্যালার্ট থাকবো ইনশাল্লাহ। কোনো সাপ্লাইয়ের বিষয় এই না সে না, এগুলোর বিষয়ে আর আমরা কোনোরকম সহযোগিতা করবো না। যাই হোক, আমি এর মাধ্যমে ভিডিওটি শেষ করছি। আমার গাড়ি চলে আসছে এবং আমি এখন স্টেশনে আছি, উঠবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।